বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বক্ষণ যাত্রীদের ভিড় লেগেই থাকে। একদল বিদেশে যাচ্ছে তো আরেক দল আসছে, একদল হাসছে আরেক দল কাঁদছে। তবে আজকের চিত্র ভিন্ন। আবরার তাসনিম তার পার্সোনাল প্লেন নিয়ে বিমানবন্দরে নামার মুহূর্তে আরও একটা প্লেন ল্যান্ড করে। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরার তাসনিমকে দেখছে। যারা বাংলাদেশ ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে পাড়ি জমাবে বলে প্লেনে উঠেছিল তারাও দাঁড়িয়ে পড়ল। শেরওয়ানি পরিহিত আবরারকে দেখে দাঁড়াতে বাধ্য হয়। বিমানবন্দরের এক কোনায় কালো রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। এই হেলিকপ্টারে করে সৌদি মহলে যাবে। আবরার প্লেন থেকে হেলিকপ্টার অবধি হেঁটে যেতে থাকে। মানুষজন তাদের ফোন বের করে ভিডিও করে নেয়। আবরারের জন্য একখানা রুমাল এনেছে সিয়াম। সে দেখেছে বড়রা রুমাল মুখে দিয়ে থাকে। কেন দেয় সে বিষয়ে তার কোনো ধারণা নেই। এই আব্বা, রুমাল দিয়ে নাক মুখ চেপে ধর। আবরার ব্রুকুসকে বলল, কেন? এটাই নিয়ম। আইছে জামাই রুমাল নিয়া করবো আজকে সে বিয়া। রাতে হবে বাসর রে, ওরে রাইতে হবে বাসর রে। জামাই বাবা বড্ড পচা, করবে বাসর সে একা একা। আমাদের দেখতে দিবে না, ওরে আমাদের দেখতে দিবে না। সিয়াম গানের সুরে সুরে বলে উঠল। তাকে তাল দেয় আহাদ। আব্বা, এবার আমাদের একটু টিপস দিস তো, ইন ফিউচার বিয়ে টিয়ে করবো। ইভান বলে উঠল, হ, কেমনি কি শুরু করব আগে জেনে রাখা ভালো। ততক্ষণে হেলিকপ্টারের কাছে চলে এসেছে ওরা। আবরার নিজের হেলিকপ্টারে উঠতে উঠতে বলল, গুগলে সার্চ কর কিভাবে বাসর করতে হয়, A to Z সব জানতে পারবি। আহাদ সঙ্গে সঙ্গে ফোন বের করলো। ওয়াইফাই অন করতে যেতেই মনে পড়ে নেট নাই। সিএম কবিতার সুরে বলে উঠল, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, সমুদ্র পাড়ে বাসর করে নিজেকে মনে করো মহান। এইবার সিএম তোমায় দেখবে খেলা, বাসর ঘরে ঢুকে পড়বে, মানবে না কোনো শালা। বর চলে এসেছে। চৌধুরী বাড়ির সামনেই একখানা মাঠ রয়েছে। সেই মাঠে হেলিকপ্টার নামে। আবরার তাসনিম রাজকীয় ভঙ্গিমায় হেলিকপ্টার থেকে নেমে আসে। আতিয়া বেগম সেখানে দাঁড়িয়ে ছিল ছেলেকে স্বাগতম জানাতে। আবরার মাকে এক হাতে জড়িয়ে ধরে এগোতে থাকে গেটের দিকে। তিথিসহ আরও কিছু মেয়ে গেট ধরেছে। মোটা অঙ্কের টাকা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ইশারাও সেখানে উপস্থিত। সিয়ামের মনখানা আনন্দে নেচে ওঠে। সে আবরারের রুমালখানা নিজের নাকে চেপে ধরে লাজুক ভঙ্গিমায় এগোয়। আমান বলল, এখানে এত ভিড় কেন? তিথি ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়, টাকা না দিলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আহাদ বলে ওঠে, টাকা? কি? এটা দিয়ে কি হয়? টাকা দেখতেই বা কেমন? তাল মেলায় সিয়াম। রুমাল সরিয়ে বলল, আসলে সদ্য জন্ম নেওয়া ন্যাংটা শিশুদের থেকেও সরল আমরা। টাকাটুকু কিছু চিনি না। ইশারা বলে উঠল, টাকা হচ্ছে টক ধরনের কাগজ, যা দিয়ে সব কিছু কেনা যায়। ইভান বলে, ও কাগজ? আমান ভাই, এক দিস্তা খাতা দিয়ে তো ওদের। রেগে যায় তিথি। ভাই কথা বাড়াচ্ছেন কেন? টাকা দিন। ও টাকা? সুইজারল্যান্ডে টাকাকে চুমু বলে। ছি, আমি চুমু দিতে পারবো না। এসব দিলে দাঁতে পোকা হয়, মা বলেছিল ল্যাংটাকালে। ইশারা নিজের কপালে দুটো থাপ্পড় মারে। তিথির কানে কানে বলল, ওদের কিভাবে বোঝাবো টাকা কি? আহাদ বলে, বোঝানোর কিছু নেই, আমরা চুমু দিব না কিছুতেই। অসহায় সরল সোজা ভোলাভালা সুন্দর ছেলে দেখেছেন আর চুমু খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এ আবরার, বাংলাদেশ ভালো না। এখানকার মেয়েরা দর্শন করার জন্য হা করে আছে। চল ভাই, ফিরে যাই। আবরার চোখ ফাঁকিয়ে তাকালো আহাদের দিকে, মানে সে বউ ছাড়া যাবে না। অসহায় সিএম কবিতা আবৃত্তি করল, সবাই ভাই খারাপ মানুষ, বউ ছাড়া কিছু বোঝে না। আমি সিয়াম অসহায়, ক্যাবলা সিঙ্গেল, বউ কাকে কয় চিনি না। এভাবে কি জীবন কেটে যাবে? পাবো না বউয়ের দেখা। ও হে সুন্দর, তুমি কি আমার বউ হবে? খেলবে আমার সাথে এক্কা দুক্কা? ইশারার দিকে হাত বাড়িয়ে দেয় সিয়াম। ইশারা মুখ বাঁকিয়ে বলল, আয়নায় নিজেকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী বেস্ট হ্যান্ডসাম পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে। কখনো এসো, নিরিবিলিতে দেখাবনি। শেষ পর্যন্ত ওরা টাকা কাকে বলে বোঝাতে পারে না, আর বরপক্ষের থেকে 1 টাকাও নিতে পারে না। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারকে নিয়ে নাচতে নাচতে ভেতরে ঢুকে পড়ল। যেহেতু ইতিমধ্যে 2 বার বিয়ে হয়ে গিয়েছে, তাই এইবার আর রেজিস্ট্রি করানো হবে না, শুধু কবুল বলানো হবে। ওদের বিয়ের স্টেজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আবরার তাসনিম দাঁড়িয়ে আছে, 2 পাশে ফুল দিয়ে ডেকোরেশন করা। আদ্রিতাকেও নিয়ে আসা হয়েছে। স্টেজে উঠতে সাহায্য করে তিথি এবং ইশারা। লাল রঙের লেহেঙ্গার সাথে ভারী গহনা, পায়ের নূপুর থেকে শুরু করে মাথার তাজ পর্যন্ত ডায়মন্ডের। ভারী মেকআপে আদ্রিতাকে অন্যরকম লাগছে। লেহেঙ্গার ওড়না ছাড়াও এক্সট্রা ওড়না দিয়ে নাক অবধি ঘোমটা টানা। তিথির হাতখানা শক্ত করে ধরে আছে আদ্রিতা। পিস পিস করে বলল, আমার সাথে চলো আপু।
তিথি আদ্রিতার মাথায় সাটি মেরে বলল, বুদ্ধ, এবার তোকে একাই যেতে হবে। তিথি জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয়। সঙ্গে সঙ্গে মিউজিক বেজে ওঠে। কাহানি শোনো, জুবানি শোনো, মুজে পেয়ার হুয়া তাহা, ইকরা হুয়া তা। আদ্রিতা এক পা করে এগোতে থাকে। আবরারের কাছাকাছি যেতে আবরার হাঁটু মুড়ে বসে পড়ে আদ্রিতার সামনে। মিউজিক বন্ধ হয়ে যায়। তোমায় কবে ভালোবেসেছি জানি না, কীভাবেই বা ভালোবাসে ফেললাম সেটাও জানি না, বাট ভালোবাসি। ইউ নো হোয়াট আদ্রিতা, লাভ, ইমোশন এসব আমার কাছে ফাকিং ড্রামা মনে হতো, ডিসগাস্টিং লাগতো। কিন্তু তোমারে ভালোবাসার পর থেকে ভালোবাসাকে ভালো লাগে, ইমোশনকে রেসপেক্ট করতে শিখেছি। ইভেন আবরার তাসনিম নিজে ইমোশনাল হয়ে গেছে। জানো পাখি, যেদিন তোমায় ছেড়ে গেলাম, আম্মুকে রেখে চলে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছিল। ফার্স্ট টাইম রিয়েলাইজ করেছি আবরার তাসনিম ইমোশনাল, ভীষণ ইমোশনাল। একটু থামে আবরার। আদ্রিতার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং বলল, পাখি, তোমাকে চাঁদ এনে দেওয়ার ক্ষমতা আমার নেই, বাট চাঁদের মতো আরেকটা চাঁদ বানিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। আমি গোটা জীবন তোমার ইচ্ছে, স্বপ্ন এবং সকল আবদার পূরণ করার দায়িত্ব নিতে চাই। এতদিন যতটা কষ্ট পেয়েছ, সব কষ্টগুলোকে সুখ করে দিতে চাই। তোমার জীবনটাকে পুষ্পের ন্যায় সাজিয়ে দিব, কথা দিলাম। তুমি থাকবে আমার সঙ্গে, সঙ্গ দিবে আমার পাগলামিগুলোকে, সহ্য করবে আমার ভালোবাসা। আদ্রিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। আবরার মুচকি হেসে দাঁড়িয়ে পড়ল। আদ্রিতা বলল, আমার কিচ্ছু চাই না, শুধু আপনি সারা জীবন সঙ্গে থাকলেই চলবে। আবরার জড়িয়ে ধরে আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, কথা দিলাম, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, সব সময় তোমার সঙ্গে আছি। ছেলে মেয়ে দুটোকে নিয়ে ব্যস্ত রাস্তার এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছে আরিফ। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো। গোটা ঢাকা শহরের আনাচে কানাচে আবরার আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে। আরিফ একটু হাসে। মনে পড়ে আদ্রিতার ছোটবেলার ঘটনা। কত সুন্দর পরিবার ছিল তাদের। বর্ষা জান প্রাণ দিয়ে ভালোবাসত তাকে। আরিফের মনে আছে, ইমার সঙ্গে প্রথম সম্পর্ক শুরু হলো। তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ করে রাখত। বাসায় আসার পরে কোনো প্রশ্ন করতো না বর্ষা, বরং পাওয়ার ব্যাংকে কিনে দিত। বাসা থেকে বের হওয়ার সময় ফোনে চার্জ দিয়ে দিত। তার ধারণা চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যায়। সেই সরল মেয়েটিকে ঠকিয়েছিল আরিফ। বর্ষা যেদিন মারা গেল, সেই দিন আরিফের হাত ধরে শেষবার বলেছিল, তোমাকে ঘৃণা করার আগে আমার মৃত্যু হোক। আল্লাহ শুনে নিল বর্ষার কথা, মৃত্যুই উপহার দিল তাকে। আরিফের চোখ দুটো ভিজে ওঠে পুরনো কথা ভাবতে ভাবতে। সে বিড়বিড় করে বলে উঠল, মানুষকে ঠকিয়ে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। তোমাকে ঠকিয়ে আমিও ভালো থাকতে পারিনি বর্ষা। সব ছিল আমার, তবু দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণা আমাকে ঘুমাতে দিত না। বেইমানি না করলে আজকে আমাদের সুন্দর একটা সংসার হতো। তুমি আমি মিলে আমাদের ছোট্ট পরিটাকে বড় করতে পারতাম। আমার জন্য কিচ্ছু হলো না। তোমাদের দুটি জীবন আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার পরিটাকে, বাকিটা শেষ করতে পারিনি আরিফ। তার আগে কোথা থেকে এক চলন্ত বাস এসে ধাক্কা মেরে দেয় তাকে। সুযোগ বুঝে দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিলেন তিনি। হয়তো নিজেকেও বাঁচাতে পারতেন, কিন্তু আর ইচ্ছে করল না। মুহূর্তের মধ্যে তার নিথর দেহখানা পিচঢালা রাস্তায় গড়িয়ে পড়ল। রক্তে চারিপাশ লাল হয়ে যায়। আশেপাশের মানুষজন ছুটে আসে। বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদে বাবার হাত ধরে। হয়তো তারা বুঝে গিয়েছে আজ থেকে তারা এতিম হয়ে গেল। আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে দেয়। শেষবারের মতো ক্লান্ত ঠোঁট নাড়িয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমাদেরকে সুন্দর একটা জীবন দিতে। এই পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা আমি, যে তার 3টি সন্তানকে দুনিয়াতে এনে দোজক যন্ত্রণা উপভোগ করালো। বিয়ের কার্যক্রম শেষ। আবরার চাচ্ছে এখনই মা, আদ্রিতা এবং 4 বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করতে। কিন্তু আদ্রিতা সিএম বেঁকে বসেছে। তার আজকে কিছুতেই যাবে না। দুজন দুজনের দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলেছে অনবরত। চতুর আবরার ঠিকই বুঝতে পারে কোনো একটা গাফলা চলছে। আমানও একটু আঁচ করতে পেরেছে। ইভান এবং আহাদ চাঁদে বাসর সাজাচ্ছে। তাদের দুজনের বক্তব্য, আবরার তাসনিম ডিফারেন্ট। তার বাসরটা ডিফারেন্ট হওয়া উচিত। রুমে তো সবাই বাসর করে, আবরার না হয় ছাদেই করলো। সুন্দর একখানা খাট, চারিপাশে সাদা পর্দা দিয়ে ছোট ঘর বানানো, মাথার উপর বিশাল আকাশ। সেখানে জল করছে হাজার খানেক তারা। তার সঙ্গে সঙ্গ দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ।
গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে, একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন। আদ্রিতা এসব দেখে খুশি হয়, তবে খুশি নয় আবরার। ইতিমধ্যে চোখ মুখ কুচকে কয়েকবার বলে ফেলেছে, হোয়াট দ্য ফাকিং। এই মুহূর্তে আদ্রিতার সাদা রঙের একখানি শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সিএম বড্ড চিন্তিত, সে ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই তো খানিকক্ষণ আগে আবরার এবং আদ্রিতার বিয়ের কার্যক্রম শেষ হলো। তখন আদ্রিতা সিএমকে একটা নির্জন জায়গায় নিয়ে বলল, সিএম ভাই, বিয়ে করবেন? বিয়ে পাগল সিএম কোনো দিক চিন্তা ভাবনা না করে ফট করে বলে উঠল, বিয়ে করার জন্যই তো বেঁচে আছি, না হলে তো কবেই মরে যেতাম। ঠিক আছে, তাহলে শুনুন আমার প্ল্যানিং। আজকে রাতে আপনার এবং ইশারাকে বিয়ে দিব। কিন্তু কিভাবে? সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন, আমি গিয়ে বাহির থেকে দরজা লক করে দিব। আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে, যাতে চিৎকার টিৎকার না করে। তারপরে আমি মানুষ জড়ো করবো, ব্যাস হয়ে গেল, বাকিটা তারাই করে নিবে। সিয়ামের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করা এত সহজ? একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালে বিয়ে দিয়ে দেয়? বাংলাদেশ, তুমি জিন্দাবাদ। ওহে আমার জন্মভূমি, তুমি বড্ড ভালো। আমার আদার মাখা জীবনটাকে তুমি করে দিলে আলো। পাবো একটা সুন্দরী বউ, রাতেই হবে বাসর। বাংলাদেশ, তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর। এমন মুহূর্তে সিএমকে কবিতা আবৃত্তি করতে শুনে বিরক্ত হলো আদ্রিতা। ধমকে সুরে বলল, পারবেন কি? সিএম নিজের কলার ঠিক করে বলল, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপার হলো? তখনই আবরার এবং আমান চলে আসে সেখানে। আবরার কপাল কুঁচকে বলল, কি প্ল্যানিং করছিস তোরা? দুজনে চমকে ওঠে। সিএম ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, প্ল্যানিং আবার কি? হোয়াট ইজ প্ল্যানিং? এটা খায় নাকি মাথায় দেয়? আমি তো কোনো দিনও খেলাম না। এমা, আমাকে 2 টাকার প্ল্যানিং কিনে দিয়ে তো। বিরক্ত হয় বোধ হয় আবরার, চোখ মুখ কুঁচকে বলল, আমাদের ব্যাক করতে হবে সিএম, সব কিছু রেডি কর। আদ্রিতা সিএম একসঙ্গে বলে উঠল, আমরা আজকে কিছুতেই যাব না, কোনো মতেই যাব না, জোর করলেও যাব না, আমরা এক কথার মানুষ। তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি দুই বলদকে। শেষ মুহূর্তে আতিয়া বেগম আবরারকে বুঝিয়ে বলল, ছেড়ে দে আব্বা, আমরা কালকেই যাব। মায়ের কথা মেনে নেয় আবরার। এখন রাত 12টা বেজে 8 মিনিট। আবরার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলেছে। আমান, ইভান, আহাদ পাশে বসে অনবরত বলে চলছে, ভাই, রাত কিন্তু চলে যাচ্ছে, বাসর করবি কখন? ফুলগুলো তোদের জন্য অপেক্ষা করছে। আহাদের কথার জবাবে আবরার বলল, ডোন্ট ডিস্টার্ব, ইম্পর্ট্যান্ট কাজ করছি। আমান গালে হাত দিয়ে বলল, বাসরে থেকে ইম্পর্ট্যান্ট কাজ আছে? বাই দ্য ওয়ে, সিএম কই? আবরারের হাত থেমে যায়। সত্যি তো, সিএম কই? তোর ওই বলদকে খোঁজ গিয়ে, আই থিঙ্ক কিছু একটা প্ল্যানিং করছে ও আর পাখি মিলে। সঙ্গে সঙ্গে আহত ইভান দাঁড়িয়ে পড়ল, বড় বড় পা ফেলে ছুটে সিএমের খোঁজে। আবরারও ল্যাপটপের শাটার বন্ধ করে ওদের পিছন পিছন যায়। ইশারা এক কোনায় দাঁড়িয়েছিল, তার মনটা বোধহয় একটু খারাপ। সিএম ওর কাছে গিয়ে বলল, এ বাবা, তোমাকে এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে অসুস্থ? তোমার রেস্ট প্রয়োজন, যখন তখন মাথা ঘুরে পড়ে যাবা। এসো এসো, তোমার জন্য আমি একটা রুম ক্লিয়ার করে রেখেছি, চলো রেস্টে নিবে। বলেই ইশারার হাতখানা ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজাটা বেরিয়ে দেয়। ইশারাকে বিছানায় বসিয়ে বলে, শুয়ে পড়ো, একটু পরে তোমার বিয়ে হবে। আদ্রিত বাহির থেকে দরজাখানা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলেন কেন? ইশারা ব্রুকুসকে শোধালো। সিএম যেন থমথমে খেয়ে যায়। সে এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে মিনমিন করে জবাব দিল, আদ্রিতা মা আমাদের বিডি ম্যানেজ করাতে চাচ্ছে, তার জন্যই বন্ধ করেছি। এক লাফে উঠে বসে ইশারা, বিডি ম্যারেজ আবার কি? বি ফর বন্ধ, ডি ফর দরজায়, বি ফর ভয়, ডি ফর দেখিয়ে ম্যারেজ যাকে বলল। তুমি না চাইলে বিয়ে বাদ। আমি এক্ষুনি আদ্রিতাকে বলে দিব এই বিয়ে হবে না। বলে উঠে যেতে নেয় সিয়াম। ইশারা ওর হাতখানা ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। এ বিয়ে হবে। সিএম বোধহয় চমকালো, বড় বড় চোখ করে বলে, সত্যি? হ্যাঁ। ভয় দেখান আমায়? তেলাপোকা ধরে আনবো? শালা, বিড়বিড় করে বলে ইশারা। তারপর সিএমের হাতখানা নিজের পেটের উপর রাখে। গলা শুকিয়ে আসলো বোধহয় সিএমের। তুতলিয়ে বলল, কি করছো? ইশারা যেন শুনল না। নিজের হাত দুটো সিএমের 2 গালে রেখে ওষ্ঠের বাজে নিজের ওষ্ঠ মিলিত করে। পুরুষালী চিত্ত যেন লাফিয়ে ওঠে সিএমের, কন্ট্রোললেস হয়ে পড়ে মুহূর্তেই। ইশারাকে 2 হাতে জড়িয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। তখনই দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আদ্রিতা, আবরার, আহান, ইবান সহ আরও কিছু আত্মীয়রা। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে সকলেই সিসি করতে থাকে। লজ্জায় পড়ে যায় ইশারা এবং সিয়াম।
মুহূর্তে দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়েছে। আমান, আহাদ, ইভান সিয়ামের চারিপাশে বসে পড়েছে ইতিমধ্যেই। আমান তো বলেই উঠল, মেশিন তাহলে আছে তোর? শিরায় শিরায় উত্তেজনা। ও মাই গড! সকলেই কানাঘোষা বাড়াতে থাকে মুহূর্তেই। সেটা থামাতেই আবরার বলে উঠল, ওদের এক্ষুনি বিয়ে দেওয়া হবে। ব্যাস, তারপর কাজী ডেকে সিয়াম এবং ইশারার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কবুল বলার সময় সিয়াম আরেক কাণ্ড ঘটিয়ে ফেলে। হুজুর যখন বলল, বলো বাবা কবুল, সিয়াম রুমাল দিয়ে মুখ ডেকে বলে ওঠে, আমার শরম করছে। আজকের পর থেকে এক নারীকে বউ বলে ডাকতে হবে। অসহায় আমি কেমনে ডাকবো? হায় হায়, লজ্জা লজ্জা। আবরার চোখ পাকিয়ে থাকাতেই সিয়ামের সব কাহিনী শেষ। ফটাফট কবুল বলে ফেলে। আবরারের কক্ষে সিয়ামের জন্য বাসর সাজানো হচ্ছে। ইশারাকে আদ্রিতা এবং তিথি সাজিয়ে দিচ্ছে। আর সিয়ামকে চেপে ধরেছে তার 3 বন্ধু। তাদের একটাই কথা, এত উত্তেজনা তুই কোথায় লুকিয়ে রেখেছিলি? এতদিন আমাদের দেখাসনি কেন? বিরক্ত সিয়াম চোখ মুখ কুঁচকে বলে উঠল, শালা, তোরা কি মেয়ে নাকি যে দেখাবো? উত্তেজনায় থাকে শিরায় শিরায়, নারী দেখলেই বেরিয়ে আসে তরতরিয়ে। এসব তোরা বুঝবি না। সিঙ্গেল দিয়ে উত্তেজনার সংজ্ঞা গুলিয়ে খাওয়ালেও তোরা বুঝবি না। ইভান আফসোসের সুরে বলল, আজকে সিঙ্গেল বলি এভাবে কথা শোনালি? একদিন 4-5টা প্রেম করব, সেদিন সালাম করবি। আহাদ বলল, হ হ, ইভানের সঙ্গে সহমত আমি। আমান বলল, শালা বিয়ে করে লাফাইস না, তোর থেকে আগে বাবা হয়ে দেখাবো। সিএম কবিতার সুরে বলল, বাবা হতে চাইলে কি আর বাবা হওয়া যায়? ছোট্ট একটা পাখির বাসা কয়জনই বা খুঁজে পাই। আমি সিএম সুদর্শন পুরুষ, গোটা বিশ্বের ক্রাশ, তাই তো পেলাম একটা সুন্দর বাস। কয়দিন পরে হব বাবা, তোরা হবি চাচা, দেখবি আর জ্বলবি, মাঝরাতের স্বপ্নদোষে মরবি। কবিতাখানা শেষ করে এক দৌড়ে পালিয়ে যায় সিয়াম। আমান বলে উঠল, শালা আমাদের অপমান করলো। আহাদ বলে, শালার বাসর তো একটু পরে, গিফট করে চলে আসি আমরা, চল। লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে ইশারা। সিয়ামও পাঞ্জাবি পাজামা পরে চলে এসেছে। ওর পেছন পেছন ঢুকছে আবরার, ইভান, আহাদ, আমান আর আদ্রিতা। সকলের হাতে কিছু না কিছু রয়েছে, মূলত ওদের বিয়ের গিফট। প্রথমে আদ্রিতা একজোড়া বালা দেয় ইশারাকে। আবরার র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা দেয়। সেটা খুলতেও বারণ করে। সবাই চলে গেলে দেখতে বলে। ইভান দেয় একটা বড়সড় বেলুন। আমান 1 প্যাকেট ওষুধ। সর্বশেষে আহাত শপিং ব্যাগখানা উপর করে বিছানার উপরে। মুহূর্তে অশ্লীল অনেকগুলো প্যাকেট পড়ে বিছানায়। আদ্রিতা একদৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশারা আসল দিয়ে মুখ ডেকে ফেলে। সিয়াম খাটের তলায় ঢুকে। আমান খিলখিল করে হেসে উঠে বলল, আহাদ, তুই একটা মাল শালা। আবরার একটা রাম দমক দিয়ে বলল, বের হ তোরা, ইডিয়েট সব কয়টা। ইভান বলল, এ ভাই চল যাই, ছোট পাখিওয়ালাদের বাসর দেখার ইন্টারেস্ট আমার নেই, বলে বেরিয়ে যায়। আহাদ যেতে যেতে গান ধরে, সন্ধেবেলায় বেগুন খেতে করতে যাই ও চুরি, বেগুনওয়ালা হয়ে আমি হাটটা নিব ধরি, দইটা নিয়ে বইরা দিব বেগুন তোমার থলিতে। আবরার পুনরায় ধমক দিয়ে বলল, ডিসগাস্ট গান পাশ করা কোথায় তোরা, ছি। আহাদ মুখ বাঁকিয়ে বলল, বউ নাই যে, এসব গানই একমাত্র জীবনসঙ্গী। ফাইনালি আবরার আদ্রিতা প্রাইভেসি পেয়েছে। আজকে আবরার তাসনিনকে একটু বেশি ধৈর্যশীল দেখালো। লোকটা দিনকে দিন নদীর মতো শান্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আদ্রিতা চাইতো। স্বপ্ন বুঝি সত্যি হচ্ছে। আদ্রিতা আবার সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সংসার পাবে। এসব পাকিং এক্সকিউজ আবরার তাসনিন টলারেট করবে না। তাকে শেষ করে দাও। হঠাৎ করে আবরারের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আদ্রিতা। পিছন ফিরে দেখে জনাব দাঁড়িয়ে আছে, কানে ফোন এবং চল শক্ত। হাতখানা মুষ্টিবদ্ধ করে রেখেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, ঠিক আগে সেই হিংস্র আবরার যেন। আদ্রিতা শুকনো ডোক গিলে বিড়বিড় করে আওড়ালো, শালা এই জীবনেও শোধরাবে না। আদ্রিতা একটা জীবনে সাইকোটা ধমক খেতে খেতে কেটে যাবে তোর। ভাবনাটুকু শেষ হওয়ার আগেই নিজের গাড়ে কারো নিঃশ্বাসের শব্দ অনুভব করে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। 2 হাতে শক্ত করে চেপে ধরে বিছানার চাদর। আখি পল্লব বন্ধ করে রিনরি নিয়ে বলল, আপনার কি কিছু বলার আছে আমার? ফিটের উপরে লেপ্টে থাকা চুলগুলো সামনের দিকে ঠোঁট ছোঁয়ায় গাড়ে এবং হাসকি স্বরে বলল, আই অ্যাম সো হাংরি, ডোন্ট ডিস্টার্ব পাখি। ইম্পর্ট্যান্ট কথা। পুরো কথা শেষ করার আগে আদ্রিতাকে সামনের দিকে ঘুরিয়ে দেয় আবরার। আসলখানা ফেলে দিয়ে ব্রকুসকে বলল, ডিস্টার্ব করলে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব, এমনিতেই মেজাজ গরম। ব্যাস, আর কথা বলার সাহস হয় না আদ্রিতার। সে চুপচাপ তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। লাল লাল এই দৃষ্টির সঙ্গে তার পরিচয় রয়েছে। প্রথমবার সমুদ্রের পাড়ে দেখেছিল। সেই উন্মাদনার অদ্ভুত আবরারকে পুনরায় আজ দেখতে পাচ্ছে।
ইয়াল্লাহ, এখন তাকে কি করে বলবে যে সে অসুস্থ, শরীর খারাপ? কাঁচা চিবিয়ে খেয়ে নিবে রে। আবরার আদ্রিতার উষ্ঠ জোড়ায় নিজের উষ্ঠ পুড়ে নিবে, তখনই দরজায় কড়া নাড়ে সিয়াম। বড্ড উত্তেজিত স্বরে বলে উঠল, ও আব্বা, দরজা খোল, আমি বাসর করব না। পরে বউ প্রেগনেন্ট হয়ে গেলে মানুষ ভাববে আমি 18+ কামকাজ করেছি। ছি করবে সবাই রে। বিরক্ত আবরার চোখ মুখ কুঁচকে আসমান মানে তাকালো, মেজাজ তরঙ্গে। এই মুহূর্তে সিয়াম নামক প্রাণীটিকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। আমান ঠিকই বলে, ইডিয়েটটার আসলেই টুনটুনি নেই। আদ্রিতে যেন সুযোগ পেয়ে গেল, এক লাফে উঠে দরজা খুলে দেয়। অসহায় সিয়ামের পানে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? সিয়াম মাথা নিচু করে কবিতার সুরে বলল, বউ দেখে করছে ভয়, আজকে নাকি আমাদের বাসর। সবাই কয় আমি সিয়াম ভালো ছেলে, জানে না কেউ। মনের মধ্যে জেগে উঠেছে প্রেম যমুনার ঢেউ। আদ্রিতা কবিতার আগামাথা কিছুই বুঝল না। পেছন থেকে আমান দাঁতে দাঁত চেপে বলল, শালা, ক্যামেরা লাগিয়েছি বুঝলি কেমনে? সিয়াম লাজুক হাসে, কল্পনা করে কিছু মুহূর্তের আগের ঘটনা। সকলেই যখন কক্ষ থেকে বেরিয়ে গেল, সিয়াম দরজা আটকে এদিক সেদিক ঘুরতে থাকে। ইশারা বলল, বিয়ে তো করলাম, বাবা মা মেনে না নিলে? সিএম কোনো জবাব দেয় না। মূলত সে ইশারার কথা শুনতেই পায়নি। খাটের তলা থেকে শুরু করে প্রতিটা ফুল ভালো করে চেক করে। অবশেষে প্যানের উপর ছোটোখাটো একখানা ক্যামেরা দেখতে পায়। শয়তান বন্ধুগুলো বাসর রাতেও শান্তি দিবে না। সিএম ঠিকই বুঝতে পেরেছিল। বিরক্ত ইশারা বলে ওঠে, আমার সাথে কথা বলছেন না কেন? সিএম শুকনো ডোক গিলে বলল, আমি বাসর করব না ইশারা। কালকে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও, তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। ক্ষমা করে দিও বোন। বলে দরজা খুলে দৌড়ে চলে যায়। ইশারা নিজের কপালে নিজেই 3-4টা থাপ্পড় মারে। বিড়বিড় করে বলল, হাত আরামকে বিয়ে করলাম একটা। আবরার নিজের জুতোখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমান, ইবান এবং আহাত ক্যামেরাখানা খুলছে। ইশারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানুষ এতটাও দুষ্ট হয় জানা ছিল না তার। সিএম একটু পরপরে খিলখিল করে হেসে উঠছে। হালার বেটা হালারা, বাসর দেখবে, তোদের বাসর গুলে খাইয়ে দিব শয়তানের দল। আর কোনো কাহিনী দেখলে সবাইকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। চলো পাখি। বলে আদ্রিতার হাতখানা ধরে আবরার এবং বড় বড় পা ফেলে প্রস্থান করে। সিয়াম ইশারার কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি বের হতোরা, বাসর করতে হবে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যেতে যেতে আমান বলল, শালা তোর পাখি ছোট। সিয়াম জবাব দেয়, তোর টিশাকে একদিন ফাটাইস, পাখি দেখিয়ে দিবনি। রাত 3টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরিফ। 3 বাচ্চাকে অনাথ করে বাবা নামক বটগাছটা পরপারে পাড়ে জমায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ডাক্তারের হাত ধরে অনুরোধ করে বলেছেন, আমার বাচ্চা দুটোকে কোনো ভালো এতিমখানায় দিয়ে আসেন। নিজের বলতে আমার কিছুই নেই, ওদের জন্য দোয়া ছাড়া আর কিছুই রেখে যেতে পারলাম না আমি। ডাক্তার আশা নিঃসন্তান। বিয়ের 13 বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। হাজব্যান্ডকে বহুবার বলেছিল একটা বাচ্চা দত্তক এনে দিতে, কিন্তু তিনি আনেননি। বলেছে আরও কিছুদিন দেখি। এ অসহায় বাবার মৃত্যুতে ডাক্তার আশা কেন জানি খুশি হয়, আর মনে মনে ভেবে ফেলে, এ বাচ্চা দুটোকে আমি নেব। কে বলেছে ওদের কেউ নেই? আমি আছি। আরিফের আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ পাওয়া যায় না, কেউ পরিচয় বলতে পারে না। হাসপাতালের মর্গে অযত্নে ফেলে রাখা হয়। সকাল হলে কিছু ডাক্তার মিলে কাছাকাছি গোরস্থানে কবর দিবে বলে জানায় আশা, এবং সে রাতে বাচ্চা দুটোকে নিয়ে নিজ বাসায় চলে যায়। আদ্রিতা বয়ে বয়ে আবরারের পাশে শুয়ে পড়ে। লোকটা যখন শান্ত হয়ে শুয়ে থাকে তখন তাকে অন্যরকম সুন্দর দেখায়, এক্কেবারে চকলেট বয়। আদ্রিতার ইচ্ছে করে কামড়ে খেয়ে নিতে, কিন্তু খাওয়া তো যাবে না, তাই বুকের উপর হাত দিয়ে মৃদু স্বরে বলল, আবরার, আপনাকে তুমি করে ডাকি? আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, নো। আপনিই ভালো। কেন? তোমার সমবয়সী আমি, নাকি ফ্রেন্ড? আদ্রিতা মুখ বাঁকালো, মনে মনে বলল, শালা খবিস, মুখ খুললে গল গল করে তেতো বেরিয়ে আসে। আবরার আদ্রিতার 2 হাত বালিশের সঙ্গে চেপে ধরে চুমু খায় নাকে। একটু দ্রুতই ঘটে যায় ঘটনাখানা। হাসকি স্বরে বলল, ইন্টিমেন্ট হওয়ার সময় ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। আদ্রিতা বড় বড় চোখ করে বলল, আবরার, আমি অসুস্থ আজকে। কিন্তু আবরার বিশ্বাস করল না। সে কপালে বাজ ফেলে উষ্ঠের বাজে উষ্ঠ পুড়ে দেয়। ডান হাতখানা শাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। প্রশস্ত হাতের চাপে শিউরে উঠে আদ্রিতা তোলপেটে মোচড় দিতে থাকে। ব্যথা যেন বেড়েই গেল। এদিকে দম বন্ধ হয়ে আসছে। লোকটা মেরে ফেলবে নাকি? আবরারের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে আদ্রিতা। বিরক্ত আবরার উষ্ঠ ছেড়ে ধমকের স্বরে বলল, হোয়াট ইজ ইউর প্রবলেম? রোমান্স করতে আসলে সাপের মতো করতে থাকো কেন? ভালো লাগে না আমার ছোঁয়া? আদ্রিতা ভয়ে ভয়ে বলল,
আমি সত্যি অসুস্থ, প্লিজ রাগ কইরেন না। আবার চেক করে শিওর হতে অশ্লীল গালি আওড়ায়। তারপর নরম স্বরে বলল, সহ্য করে নিতে পারবে না? প্লিজ সোনা, একটুখানি। আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়, জান প্লিজ, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। সহ্য করো পাখি। আদ্রিতা কেঁদে ফেলল। আবরার কপাল কুঁচকে বলল, কয়দিন? আজকে সকাল থেকে। ধুর, বলে আদ্রিতার উপর থেকে সরে যায়। বালিশের কোণা থেকে ফোন নিয়ে চলে যেতে নাই। আদ্রিতা বলল, কোথায় যাচ্ছেন? আবরার জবাব দেয়, 7 দিন পরে কথা বলতে আসিও। শিডিউল করার আগে বললে কি হতো? বলে ছাদের অন্য কোণায় চলে যায়। আদ্রিতা কপাল কুঁচকালো। আশ্চর্য, সে কখন শিডিউল করলো? খারাপ বেড়া, অশ্লীল। মুখ বাঁকিয়ে শুয়ে পড়ে আদ্রিতা। ওনার সাথে কথা না বললে মনে হয় ওর ভাঙা গড় পড়ে যাবে। বলবে না কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি ইশারা, তুমি যতটা জানো তার থেকেও বেশি। তুমি ছাড়া কখনো কোনো নারীকে ভালোবাসিনি। আমি এতিম, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মাও তাই। কোনোদিন কেউ খোঁজ নেয় না, ওদের আমার প্রয়োজনও নেই। তুমি শুধু সারা জীবন থেকে যেও আমার হয়ে, আমার আর কিছু লাগবে না। ইশারা হাত বুলিয়ে দেয় সিয়ামের চুলে। অপর হাত দ্বারা সিয়ামের হাত এনে নিজের পেটের উপর রাখে। ইশারা, আমি যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তুমি কি রাগ করবে? ইশারা মাথা নাড়িয়ে না বোঝায়। সিয়াম আবার বলল, বুঝো কিন্তু। এবার ইশারা জবাব দেয় না। সিয়াম লাইট অফ করে ইশারার ঠোঁটে চুমু খায়। ভালোবাসার সাগরে ডুবে যায় দুজন। সিয়ামের বাসর করার স্বপ্ন পূরণ হয়। নিজের উন্মাদনায় মত্ত করে ফেলে ইশারাকে। নিজেকেও নতুন করে আবিষ্কার করে। এতটা বেপরোয়া সিয়াম ছিল? ছিল না তো। নিজের এই উত্তেজনা, অস্বাভাবিক কণ্ঠস্বর, আকুল আবেদন, সবটাই যেন নতুন। ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মধ্যেও এক ধরনের সুখ লুকিয়ে থাকে। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটির অর্ধাঙ্গিনী হওয়ার গল্পটা সহজ ছিল না ইশারার জন্য। এই তো গত পরশু রাতে বাবা সাপ সাপ জানিয়ে দিল, তোমায় বিয়ে করতে হবে। দিশেহারা ইশারা বাবাকে 1000 বার বলল, বাবা এক্ষুনি বিয়ে করতে আমি চাই না, আর একটু সময় দাও। তখনই বাবা ইশারার হাত দুটো মুঠো করে ধরে বললেন, তুমি আর আসিফ ছাড়া কেউ নেই আমার। আসিফের অবস্থা দেখেছ? ভালোবেসে দুঃখ পেয়ে কেমন পাগল পাগল হয়ে গিয়েছে। আমি চাই না এমন পরিস্থিতিতে তুমিও পড়ো। সামনের শুক্রবার তোমার মামাতো ভাইয়ের সঙ্গে কাবিন করিয়ে রাখবো, আর কোনো কথা শুনবো না। মনের মধ্যে সিয়ামের জন্য ভালোবাসা রেখে অন্য কারোর সঙ্গে কিভাবে সংসার করবে ইশারা? তাই তো সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলে সিয়ামকে মনের কথা জানাবে। আকুতি করে নিজের ভালোবাসার কথা বলবে। প্রয়োজনে পা জড়িয়ে ধরবে, কেঁদে কেঁদে বলবে, আমার আপনাকেই লাগবে সিয়াম। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আমার আপনাকেই চাই। আপনাকে না পেলে আমি মরে যাব, তবু অন্য কাউকে মানতে পারবো না। আমায় আপনার সঙ্গে রাখবেন সিয়াম? ভালোবাসা গ্রহণ করবেন আমার? কিন্তু সেসব কিছুই করতে হলো না। সিয়াম নিজেই সবটা করল। সকালে ঘুম ভাঙতে ইশারা দেখতে পায় সিয়াম জামা কাপড় প্যাক করছে। হাসি ফুটে ওঠে ইশারার ঠোঁটের কোণে। আড়মোড়া ভেঙে উঠে বসে বলল, এখনই যাব আমরা? সিয়াম লাজুক হাসে। আসলে ইশারার দিকে তাকাতে লজ্জা করছে তার। কাল রাতে কী সব অশ্লীল কাজকর্ম করে ফেললো। ছিছি, আপনি লজ্জা পাচ্ছেন সিয়াম? ও মা, পাবো না? জীবনের প্রথম অশ্লীল কাজকর্ম করলাম। লজ্জা না পেলে তুমি ভাবতে পারো আমি আগেও এসব করেছি। ইশারা ফিক করে হেসে ওঠে। তখনই দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে। 3 বলদ চলে এসেছে। আমান চিল্লিয়ে বলছে, আবার কাল ট্রাই করিস হাইডুডু খেলার। আজকের মতো দরজা খোল। যদিও সারা জীবন ট্রাই করলেও তোর মেশিন কাজ করবে না। সিয়াম দাঁতে দাঁত চেপে বলল, এসে গেছে শয়তানের দল। ওরে সিয়াম, তুই তাড়াতাড়ি চল, না হলে ওরা মান সম্মান নিয়ে করবে খেলা। কোথায় পেয়েছিলাম এসব অসভ্যদের মেলা। জীবন আমার করেছিল চারখার, বউয়ের সাথে রোমান্স করেও শান্তি নেই। বলতে বলতে দরজা খুলে যায়। চিটকিনিতে হাত দিয়ে ইশারার দিকে তাকালো। শোনো মেয়ে, আমরা 1 মাসের মধ্যে বেবি নিয়ে নিব। তারপর ওদের দেখাবো আমার মেশিন কাজ করে কিনা। ইশারা নাকমুখ কুচকে সি বলল। সিএম দরজা খুলতেই হুড়মুড় করে 3 জনের ভিতরে ঢুকে পড়ে। আহাত চলে যায় ইশারার কাছে। সামনে দাঁড়িয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি, আমি আহাত, আপনার দেবর। ভালো আছেন? ভাই পারে না, মানে কথা বলতে আর কি। ইশারার শুকনো ডোক গিলে কোনো রকমে সালাম পেরায়। তারপর খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিয়াম সাংঘাতিক রেগে যায়। শালার দল, আমার বউকে লজ্জা দিলি কেন? ইভান বলল, ওমা, ভাবির খবর বার্তা জানাবো না? ভাই তুই না পারলে বলিস, কুদরতি শরবত পাওয়া যায় হুলালা শহরে, তোর জন্য কিনে আনবো নি। আমান বলল, আমি তো অলরেডি অর্ডার দিয়ে ফেলছি। সিএমের দুঃখ আমি ছাড়া আর কে বোঝে?
হতাশ সিয়াম মাথায় হাত দিয়ে বসে পড়ল। তোরা ভালো হবি না না? তিনজন একসাথে বলে উঠল। ভালো হয়ে গেছি, খারাপ কথা পরশুদিন ছেড়ে দিছি। চলে যাচ্ছে আদ্রিতা, সারা জীবনের মতো বাংলাদেশকে পরিত্যাগ করছে। না না, ইচ্ছে করে নয়। আসলে এই দেশটা এত পরিমাণে কষ্ট দিয়েছে তাকে, এত কিছু করে নিয়েছে যে মনের মধ্যে ভয় ঢুকে গেছে। মন বলে আদ্রিতা এখানে আর থাকিস না। এখন যে সুখটুকু পাচ্ছিস সেটাও চলে যাবে। চলে যাচ্ছে বলে আদ্রিতার একটু কষ্ট হচ্ছে না। ইচ্ছে করছে না কারোর সঙ্গে একটু দেখা করতে। শুধু মনে হচ্ছে কখন যাব এই দেশ ছেড়ে, কখন। আজকে আর হেলিকপ্টার নয়, চাঁদখোলা প্রাইভেট কারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে ওরা। লাগেজ সহ প্রয়োজনীয় সকল কিছুই গাড়িতে তোলা হয়েছে। ইশারা সহ সকলেই উঠে পড়েছে। এবার শুধু আবরার আদ্রিতে উঠলে গাড়ি চলতে শুরু করবে। এমন মুহূর্তে আবরার আটকে দেয় আদ্রিতাকে। সিএমকে উদ্দেশ্য করে বলল, তোরা এগো, আমরা আসছি। কপাল কুঁচকে আবরারের মুখপানে তাকায় আদ্রিতা। বলল, আমরা পরে যাব কেন? আবরার আদ্রিতার কাঁধে হাত রেখে বলল, বাবা দাদুর সঙ্গে দেখা করতে হবে পাখি, আর তোমার মায়ের সঙ্গেও। চলো আমরা তাদের থেকে দোয়া নিয়ে আসি। আবরারের কালো রঙের বাইকখানা বের করা হয় এবং সেই বাইকে চেপে দুজনে উপস্থিত হয় কবরস্থানে। তিনজনকে একই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আদ্রিতার বুকটা ভারী হয়ে ওঠে। মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তার পায়ের দিকটায় বসে পড়ল। সবুজ ঘাস ডিঙিয়ে একটুখানি মাটি তুলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আম্মু, তুমি বলেছ আমি অনেক সুখী হব, পৃথিবীর সব সুখ আমার হবে। তুমি দেখতে পাচ্ছ মা, আমি কতটা সুখে আছি। আল্লাহ আমাকে সুখ দিয়েছে, কিন্তু দিন শেষে তোমার শূন্যতা আমার পিছু ছাড়ে না। একটা উপায় বলে দাও না আম্মু, কিভাবে পূর্ণ হব আমি? আদ্রিতার কানে বোধহয় তার মা বলে গেল, খুব তাড়াতাড়ি পূর্ণতার সুখটাও তুমি পাবে। সেই দিনটা খুব বেশি দূরে নয়। আবরার বাবা এবং দাদুর কবরে সালাম করে আদ্রিতার হাত ধরল। বড্ড নরম সুরে বলল, আজকে শেষ। এরপর থেকে তোমার নয়নে এক ফোঁটা অশ্রু জমার সাহস পাবে না, আই প্রমিস। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। আপনি আমার সাথে থাকলে কান্নারও ভয় পেয়ে যায়। আবরার তাসনিনের বউয়ের চোখে ভিড় করার জন্য তাদের গর্দান যায়। ঠোঁট বাঁকিয়ে হাসে আবরার। আদ্রিতা সেটা দেখে নেয়। আপনি হাসলেন? আল্লাহ, আমার জামাই হেসেছে। আম্মু দেখলে গোমরা মুখো হাতি হাসছে। আবরার হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে বলল, আমি হাতি? প্রসঙ্গ পাল্টাতে আদ্রিতা বলল, দেরি হয়ে যাচ্ছে, চলুন চলুন। বলতে বলতে আবরারের হাত ধরে টেনে নিয়ে যায়। আবরার বাইকে বসতে আদ্রিতাও পেছনে বসে। তখনই খাটিয়াই করে একটা লাশকে কবরস্থানে ঢোকানো হয়। আদ্রিতা এক পলক তাকায় সেদিকে। বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবরার বাইক চালিয়ে চলে যায়। আদ্রিতা জানল না ওই লাশটা তার বাবার। বুঝলো না বাবা নামক লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। একজন পাপিষ্ট পাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কখনোই কেউ কল করবে না, বলবে না, আদ্রিতা মামনি ভালো আছো, খেয়েছ, তোমার কি টাকা লাগবে, পড়াশোনা কেমন চলছে, আম্মু মন দিয়ে পড়বে, ঈদ আসলে নতুন জামা কিনে পাঠাবে না, পছন্দের পার্সিয়ান বিড়াল নিয়ে কেউ দেখা করতে আসবে না। বাবা বলে কেউ ডাকার মতো আর কেউ রইল না। পুরোপুরি এতিম হয়ে গেল আদ্রিতা। জানতেই পারল না মেয়েটা। জানলে হয়তো বাবা নামক পাপী মানুষটাকে ক্ষমা করে দিয়ে চিৎকার করে কাঁদত। শেষবার বাবার মুখখানা দেখে শৈশবের কথা মনে করে কাঁদত। করুণ আকুতি নিয়ে বলতো, বাবা, আমি তো এতিম হয়ে গেলাম। এক আবরার ছাড়া আমার আর কেউ রইল না। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। হুমায়ুন স্যার বলেছিলেন, মৃত্যু অনিবার্য, আর অনিবার্যকে গ্রহণ করাই শ্রেয়। এবং মৃত্যুর মতো এত স্নিগ্ধ আর কিছুই নেই। এত আয়োজন, লোভ, লালসা, এটা চাই ওটা চাই, সব কিছুই মিথ্যে। দুনিয়াটা 2 দিনের, আর এই 2 দিন একদিন শেষ হয়ে যাবে, এটাই শুধু সত্যি। ছোট্ট সংসার, মানসিক শান্ত, গুটি কয়েক মানুষের ভালোবাসা, ব্যাস জীবন সুন্দর। লোভ লালসা বা বেশি ভালো থাকার চেষ্টা করলে 2 দুনিয়া থেকে আফসোস নিয়ে চলে যেতে হবে। গতকাল রাতেই আরিফের মৃত্যুর খবর জেনেছে আবরার। ভোর রাতে আরিফকে শেষবার দেখতে গিয়েছিল। মানুষটার নিথর দেহখানা দেখে পাষাণ আবরারের কলিজা কেঁপে উঠেছিল। অজান্তে চোখ দুটো ভিজে উঠেছিল। এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল। এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে। তবু এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের। আরিফের মৃত্যুর খবর ইচ্ছে করে আদ্রিতাকে জানায়নি, জানাতেও চায় না। আরিফের বাচ্চা দুটো দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার। বিনিময়ে কক্সবাজারে থাকা এবি হোটেলটাও 2 বাচ্চার নামে লিখে দিয়েছে, যাতে তাদের ভবিষ্যৎ পাকাপোক্ত হয়।
নিজের দায়িত্ব কখনোই হেরফের করে না আবরার। এয়ারপোর্টের সামনে এসে থামে আবরারদের গাড়ি। ইশারাকে সিয়াম বারংবার জিজ্ঞেস করেছে, তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও? ইশারা অনবরত মাথা নেড়ে বলল, চাই না, একেবারে সুইজারল্যান্ডে পৌঁছে তাদের কল করব। আতিয়া বেগম বললেন, তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য। তারা এখন জানতে পারলে আমাকে যেতে দিবে না, কিন্তু আমি যেতে চাই। পরবর্তীতে আতিয়া আর কিছু বলল না। সকলেই নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভিতর ঢুকে পড়ে। আদ্রিতার লাগেজ আমানের কাছে। আবরার হঠাৎ বলে উঠল, তোমরা ভিতরে যাও, আমি আসছি। বলে পিছন ঘুরে চলে যেতে নাই। আবার কি মনে করে থেমে যায়। আদ্রিতার সামনে এসে দাঁড়ালো। তার দুগালে হাত রেখে বলল, আই এম সরি পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। ট্রাস্ট মি, আজকের পর থেকে এক ফোঁটা দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। আবরার আছে তো তোমার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আবরার তাসনিনের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সে আদ্রিতা চৌধুরীর হাত ছাড়বে না, কথা দিলাম। শেষ কথা শেষ করে চলে যায় আবরার। আদ্রিতা সহ সকলে অবাক হয়। আতিয়া বেগম মুচকি হাসে। এটাই তো সে চেয়েছিল, আদ্রিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ। আর ছেলের চোখে আদ্রিতার জন্য অগাধ ভালোবাসা, ব্যাস আর কিছু চাওয়ার নেই তার। বর্ষা চৌধুরীর পাশে আরিফের জন্য কবর খোঁড়া হচ্ছে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও। বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারিনি, মৃত্যুর পরে না হয় তার পাশেই ঘুমালাম। তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আবরার সেখানে উপস্থিত হওয়ার পর জানাজার নামাজ শুরু হয়। হাসপাতালের কয়েকজন ডক্টর এবং মসজিদের নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়ে জানাজার নামাজ শেষ করা হয়। কবর দেওয়া শেষে আবরার যখন চলে যাবে সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান পানে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন বাবা, কোনো দিনও এতটুকু সম্মান দেইনি আপনাকে। কি করব বলুন, আমি আপনার বড্ড বেপরোয়া। আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে আমি অনেক ঘৃণা করি, আপনাকেও। অহনা তার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন আবরার সাউজে। ভাইয়ের বিয়ে উপলক্ষে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু ছোট্ট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি। তবে এখন যখন ভাই বউ নিয়ে চলে এসেছে তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য। আবরার হাউসের সামনে হেলিকপ্টার থামতেই আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে। অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলল, আমার অ্যানিকে কোথায় রেখেছেন, তাকে একটু দেখতে ইচ্ছে করছে। আবরার হাতের আঙ্গুল দিয়ে দেখায়, ওই তো বাগানের পাশে ছোট্ট একটা কবর, খুব সুন্দর করে সাজানো, তার গায়ে লেখা নাম অ্যানি। বাবা আবরার তাসনিন চৌধুরী, মা আদ্রিতা চৌধুরী। জন্ম 15ই জুন 2019, মৃত্যু 19শে নভেম্বর 2022। আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেম প্লেটের উপর হাত বোলায়, চোখ ভর্তি পানি, ঠোঁটের কোণে হাসি। আবরার ছোট বাচ্চাটা স্মৃতি রেখেছে, তার অ্যানি মরে যায়নি, সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে। সেটা অনুভব করতে পারছে আদ্রিতা। মিউ মিউ আওয়াজ ভেসে আসছে তার কানে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। অহনা ইশারাকে বরণ করে বাড়িতে তোলে। আমান তিশার সাথে দেখা করতে চলে গিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকের প্রপোজ করেই দিবে। আহাদ এবং ইবান দুজনেই বাসরঘর সাজানোর কাজে লেগে পড়বে, তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে। আতিয়া বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে, তাকে আদর করে সারা বাড়ি গুড়গুড় করছে। আর অহনা কিচেনে চলে গিয়েছে, সকলের জন্য খাবার বানাবে সে আজ। বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার, তবে ভেবেছে আজকে ট্রাই করবে। আবরার এসে আদ্রিতার পাশে বসে। আদ্রিতার ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলল, ডোন্ট ক্রাই পাখি, আমরা একটা ছোট্ট অ্যানি নিয়ে আসবো ভেরি সুন। আদ্রিতা নাক টেনে বলল, আমার বেবি চাই আবরার, ছোট্ট একটা বাচ্চা চাই। আমার মাকে ফেরত চাই আমি। মানুষ বলে মা বাবা ফেরত আসে নিজের সন্তান রূপে। আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিক, যে আমার মায়ের মতো দেখতে হবে, আমার মায়ের মতো আমায় আগলে রাখবে, যাকে আমি মা বলে ডাকবো। আবরার চুমু খায় আদ্রিতার মাথায়, আঙ্গুলের বাজে আঙ্গুল ডুবিয়ে বলল, সব হবে পাখি, আমি তো আছি, তাড়াতাড়ি যেতে হবে, আমার আর দেরি সহ্য হয় না। আবরার আদ্রিতার কানের লতিতে ঠোঁট ছোয়ালো, একটু রোমান্টিক মুডে থাকলেই তো উল্টাপাল্টা ডান্স শুরু করে দাও। বেবিটা আসবে কোথা থেকে, তার জন্য প্রসেসিং করতে হবে তো নাকি? লজ্জা পেয়ে যায় আদ্রিতা, বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখপানে। আবরার মৃদু হেসে পট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার উষ্ঠ ঠোঁটে। পিছন থেকে সিয়াম বলে উঠল, আমি কিছু দেখিনি, আব্বা যে আম্মাকে চুমু খাচ্ছিল সেটা আমি দেখিনি। আমান, তুই শুনলি? আমি কিন্তু দেখিনি। আবরার বিরক্ত হয়,
আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে, কোনো রকমে দাঁড়িয়ে দৌড়ে ভিতরে ঢুকে পড়ে বাড়ির। সিয়াম কবিতার সুরে বলল, যেখানে সেখানে খাচ্ছে চুমু, লাজ লজ্জা দিয়ে ডুবিয়ে। আমি সিয়াম দেখে ফেললাম, শুনে নিলাম ফানি তপ সুপিয়ে, বলিনি কাউকে, বলবও না। সিয়াম একজন ভালো মানুষ, কেউ বুঝলো না। কবিতা শেষ করে কলখানা কেটে দেয় সিয়াম। আমান বেজায় বিরক্ত। সবে ইশারা সামনে এসেছে সে, হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রপোজ করবে, ঠিক সেই মুহূর্তে সিয়ামের কল। ইশারাও অধিক আগ্রহে অপেক্ষা করছিল আমানের থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। সিয়ামের কলে সেও বিরক্ত হয়। আমান কল রিসিভ করতে সিয়াম বলে উঠল, ভাই কয়টা ভালো ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো, আমি বাইক চালাবো। আমান কিছু বলবে তার আগে সে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে। এই মুহূর্তে আবরার নিজের পায়ের জুতা জোড়া খুলে ফেলেছে। সিএম ভাবসাব দেখে বলে উঠল, ভাই দেখ, আমি কিন্তু এখন বিয়ে করে নিয়েছি, মানে বড় হয়ে গেছি, যখন তখন জুতা দিয়ে পেটাবি না। বউয়ের সামনে আমি একজন সুপার হিরো। আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে, বিশেষ করে আবরার তাসনিনকে। তিশার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। কি বলছে মেয়েটা? 15 বছরের বন্ধুত্ব, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুড়ে ফেলে দিয়েছিল, দিন শেষে একটা বার কল করে কেমন আছো জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করতো না। সেই মুহূর্তে আমানের পাশে দাঁড়িয়েছিল আবরার। এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে, ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে। সে মানুষটাকে ছেড়ে দিবে, তাও একটা মেয়ের জন্য? হাসি পায় আমানের। নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চস্বরে হেসে দেয়। হাতে থাকা ফুলগুলো অন্যদিকে। তিশা কপালের ভাঁজ ফেলে আমানের হাসি দেখতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, বোকার মতো হাসছো কেন? হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে আমান বলে উঠল, আমাকে যদি আজরাইল এসে বলে আবরারকে ছেড়ে দাও, না হলে আমি তোমার জান কবজ করে নিব। আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব, তবু আবরারকে ছাড়ব না। তিশা শক্ত গলায় বলল, আবরার আবরার করে নিজের জীবনটাকে তো শেষ করে দিচ্ছ। কি পাচ্ছ তুমি? আবরার তাসনিন গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে, তার বিজনেস বলে বলে বড় হচ্ছে। এখানে কি তোমার কোনো অবদান নেই? আবরার কি একাই নিজের বিজনেসটা দাঁড় করিয়েছিল? করেনি তো। তুমি, ইবান, সিয়াম, আহাদ সবাই ক্রেডিট রয়েছে, কিন্তু তোমাদের নাম কোথায়? কয়জন মানুষ তোমাদের চিনে? আবরার তাসনিন টিস্যুর মতো ইউজ করছে তোমাদের। আমান হাসে। আসমান পানি তাকিয়ে বলে ওঠে, পরিবারের কাছে বড় হয়েছ, মা বাবার ভালোবাসা পেয়েছ, তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট। দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞেস না করে কেমন আছো, তাহলে বুঝতে জীবনটা কত কঠিন। ঠিক আমার এই ছোট্ট জীবনে আমি কিছুই পাইনি জানো, শুধু একটা জিনিসই পেয়েছি, যেটা আমার সব অপূর্ণ চাওয়াকে পূর্ণ করে দিয়েছে। সেটা হলো আবরার। এই যে তুমি বললে না আবরার আমাদের টিস্যুর মতো ইউজ করছে, এটা ভুল। আবরার আমাদের বটগাছ, তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি। এসব টাকা পয়সা, নাম যশ, খ্যাতি দিয়ে কি করব? আমাদের শুধু আবরার হলেই চলে। প্রচণ্ড রেগে যায় তিশা, দু হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে বলল, তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবে না। আমানও সেম স্বরে বলল, তুমিও কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না, না হলে একটা থাপ্পড় মেরে চেহারার নকশা পাল্টে দিব। খারাপ মেয়ে, আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে। এখানে যদি সিয়াম থাকতো না, দুজন মিলে তো জিপ কেটে জুরিক নদীতে ভাসিয়ে দিতাম। বলে আমান উল্টো পথে হাঁটা শুরু করলো। তিশা হাত মুষ্টিবদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে। এমনটা তো হওয়ার কথা ছিল না, সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল। মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিয়েছে। মনিটরের সামনে বসে গভীর মনোযোগে কিবোর্ডে আঙুল চালাচ্ছে আবরার। নতুন একটা জামার ডিজাইন করছে। বড় বড় চুলগুলো এলোমেলো, চোখে চিকন প্রেমের চশমা, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে রেখেছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। আদ্রিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। তার কোলে ছোট্ট আহিল। অহনা আহিলকে তার কোলে দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। এমনিতেই তো আদ্রিতার বাচ্চা ভীষণ পছন্দের। আর আহিল গুলগুলো ছোট্ট পুতুল, দবদবে পশা, মাথার চুলগুলো সোনালি রঙের। কি যে কিউট দেখায় তাকে, গালগুলো একেবারে রসগোল্লার মতো। আদ্রিতা তো চুমু খেতে খেতে গালটাকে লালই করে ফেলেছে। পাখি, কাম হেয়ার। আবরারের গম্ভীর স্বরের ডাকে আদ্রিতা চমকায়। কি করে বুঝলো লোকটা? আহিল তো একটু শব্দ করেনি। আদ্রিতার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে উঠল, তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তোমার শরীরের অদ্ভুত একটা স্মেল আছে, যেটা আমাকে পাগল করে তোলে।
আদ্রিতা মুখ বাঁকিয়ে এগিয়ে আসে। আবরারের সামনে দাঁড়াতেই আহিল পোকলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে, হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য। আবরার ব্রু কুঁচকাল। সে কখনোই আহিলকে কোলে নেয়নি, তাও বাচ্চাটা তাকে চিনল কি করে? দেখেছেন, ও আপনার কোলে যেতে চাচ্ছে, একটু কোলে নিলে কি হয়? আবরার মনিটরে চলতে থাকা ভিডিওটা পজ করে, তারপর আহিলকে কোলে তুলে নিল। অদ্ভুতভাবে তার বুকের ভিতরটা শীতলতা নরম চেয়ে যায়। ইচ্ছে করে টুস করে চুমু খেয়ে নিতে বাচ্চাটা নরম গালে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে না আবরার, ঠোঁট ডাবিয়ে চুমু খায়। বাচ্চাটা যেন আরও মজা পেল। সেও দু হাতে চেপে ধরে আবরারের দুই গাল। সেও যে চুমু খেতে চাচ্ছে। আহিলের কাণ্ড দেখে আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। গুলুমুলু বাচ্চাটাকে আবরারের এক পায়ের উপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয়। আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গলাটাও এগিয়ে দেয় আদ্রিতা। আবদারের স্বরেই বলল, আমার চুমু কোথায়? আবরার তার অবাধ্য হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার শাড়ি বেদ করে। স্পর্শকতার জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে। আদ্রিতার শুকনো ডোক গিলে অদ্ভুত এক শিহরণ শরীরে জ্বালিয়ে দিয়ে রিনটি নিয়ে বলল, কি করছেন? বাবু আছে না এখানে? আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে পিস পিস করে বলল, সে বুঝবে না, তুমি শুধু একটু নড়াচড়া কম করো তাহলেই হবে। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় আদ্রিতা। এই অসভ্য লোকটা কোনোদিনও মানুষ হবে না। হঠাৎ করে আবরারের কক্ষে ডান পাশে দেওয়ালে সুন্দর একখানা গিটার ঝুলানো দেখতে পাই। মুহূর্তে আদ্রিতা পুনরায় আবদার জোরে দেয়, আবরার, আমাকে একটা গান শোনাবেন? বড্ড শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আবরার নিজের হাতখানা সরিয়ে নেয়। হাফ ছেড়ে বাসে আদ্রিতা। আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। আদ্রিতাও গিয়ে আহিলের পাশে বসে। আবরার দেওয়াল থেকে গিটার এনে এসে ওদের পাশে বসে। টুংটাং আওয়াজ তোলে। চোখ দুটো বন্ধ করে মিষ্টি স্বরে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় গড় আমাদের, তুই হলে রোদ আমি রং তনু হই, ছিল সে শহর আমাদের, বলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নায় গড় আমাদের। কি সুন্দর মুহূর্ত। আহিল শুয়ে পড়েছে। মুখের মধ্যে দুই হাত পুরে মায়া মায়া নয়নে আবরারের মুখ ফানে তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে। আদ্রিতা আবরারের বাহুতে মাথা ঠেকিয়ে আঁখি পলক বন্ধ করে গান শুনছে। আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তের সাক্ষী হচ্ছেন। চোখ দুটো ভিজে ওঠে ওনার। এমনইতে তিনি চেয়েছিলেন তার রাজপুত্রের সুন্দর একটা জীবন। হঠাৎই আবরারের গান থেমে যায়। পিছন ঘুরে বলল, আম্মু, দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমার গান শুনবে? আতিয়া বেগম মৃদু হেসে চোখের পানি মুছে নেয়। তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে। আবরার আবারও গাইতে শুরু করে দেয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত। লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের ৮ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।